যুগের সাথে সাথে তো আমাদের মানে বিনোদনের যে চাওয়া, মানে মানুষের যে চাওয়া, সেটা তো একটা পরিবর্তন হয়েছে। একটা সময় তো আমরা যাত্রা দেখতাম। তো যাত্রাও কিন্তু সবাই মিলে দেখতেন, এবং জনপ্রিয় সব পালা, ঐতিহাসিক সব কাহিনী, সব কিছুই, এটা রূপবান বলেন, এটা নবাব সিরাজউদ্দৌলা বলেন, এগুলো কিন্তু যাত্রায় অনেক জনপ্রিয় ছিল। এবং এরপরে তো এই জায়গাটা বা প্যারালালি বলতে পারেন যে সিনেমার একটা যাত্রা শুরু হয় আহ, যখন এটা পূর্ব পাকিস্তান ছিল, তখনই কিন্তু আপনার 50-এর দশকে এখানে সবাক সিনেমা শুরু হয়ে যায়, সিনেমা জনপ্রিয় হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হবার পরে আসলে বাংলাদেশ টেলিভিশন যখন যাত্রা শুরু করে, তখন টেলিভিশন মূলত জনপ্রিয় হওয়া শুরু হয়ে যায়। প্রথমে তো একটা সাদা কালো টিভির যুগ ছিল, এরপর তো রঙিন টিভি আসে, এবং টেলিভিশন সিনেমা যেভাবে মধ্যবিত্ত দর্শক দেখছিলেন, সব শ্রেণীর দর্শক দেখছিলেন, টেলিভিশন চালু হবার পর থেকে কিন্তু মধ্যবিত্ত দর্শক আস্তে আস্তে টেলিভিশনের উপরে একটা নির্ভরশীল হতে থাকেন। এটাকেই ড্রয়িং রুম মিডিয়া বলা হতে শুরু করে। এবং যখন 1997 সালে সম্ভবত সব স্যাটেলাইট একটা পারমিশন চলে আসে, তখন স্যাটেলাইট টেলিভিশনগুলো যাত্রা শুরু করে। স্বাধীন হওয়ার পরে তো বিটিভি ছিল একমাত্র টেলিভিশন। এরপর যখন স্যাটেলাইট টেলিভিশনগুলো 90 দশকের শেষের দিকে যাত্রা শুরু করে, একে একে অনেক টেলিভিশন চলে আসে, এবং টেলিভিশনগুলো নানা ধরনের অনুষ্ঠান করতে থাকে। তখন কিন্তু যারা বিশেষ করে মধ্যবিত্ত যারা, তারা কিন্তু সিনেমা হল কম, মানে টেলিভিশনের এবং স্যাটেলাইট টেলিভিশনের উপর তাদের এক ধরনের নির্ভরশীলতা বাড়তে থাকে। এবং স্যাটেলাইট টিভি বলতে তো শুধু বাংলাদেশে টেলিভিশন ছিল না, স্যাটেলাইট টেলিভিশন বলতে আমাদের পাশের দেশের বা সারা বিশ্বের নানা ধরনের বিনোদন তখন উন্মুক্ত হয়ে যায়। তো খুব এবং 90 দশকের শেষের দিক থেকেই কিন্তু বাংলাদেশে মুঠোফোনের এক ধরনের চাহিদা শুরু হতে থাকে। প্রথম দিকে এটা কস্টলি ছিল, তো এরপর তো সাধারণ মানুষের কাছেও পৌঁছে যায়। তো যার ফলে দেখা যায় যে যাত্রা, বাংলাদেশের সিনেমা, এরপর হচ্ছে টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, মুঠোফোন যখন চলে আসে, তখন মানুষ কিন্তু আবার মুঠোফোনে আস্তে আস্তে ডাইভার্ট হতে থাকে। এবং করোনার যে একটা বিরাট, আমাদের সারা বিশ্বের মতো বাংলাদেশেও তো এটার একটা বিরাট ইম্প্যাক্ট ফেলে গেছে। তো সেই সময়টায় মানুষ তো একদমই ঘরবন্দি। তো তখন কিন্তু দেখা গেছে যে ডেফিনেটলি থিয়েটারগুলো বন্ধ, সবই বন্ধ, বাইরের বিনোদন পার্ক বন্ধ, সব কিছু মিলিয়ে মানুষ কিন্তু টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন এবং আস্তে আস্তে কিন্তু ওটিটির বাংলাদেশে আসলে জনপ্রিয় হতে শুরু করে। এবং ওটিটি প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে তো এক ধরনের সুযোগ দেয় যে আপনি ঘরে বসে থিয়েটারের স্বাদ পাচ্ছেন। মানে তারা কিন্তু তারা যে শুধু সিরিজ করে বা তারা শুধু যে একটা ফিকশন করে সেরকম না, তারা কিন্তু আপনার সিনেমাও মুক্তি দিতে মানে সিনেমাটাও কিন্তু তারা তখন মুক্তি দেওয়া শুরু করে। এবং ওটিটিটাও ডেফিনেটলি শুধু বাংলাদেশের ওটিটি না, বাংলাদেশে তো সব কিছু ঢেউটা একটু পরে আসে। নেটফ্লিক্স বলেন, অ্যামাজন বলেন, প্রাইম, তারপর বিশ্বের যে নামকরা যে প্ল্যাটফর্মগুলো আছে, সেই সময় আমি বলবো যে করোনার সময় থেকে একটা বিরাট ট্রানজিশন হয় আমাদের যে এন্টারটেইনমেন্ট, যে আমরা এই এটা একটা বিরাট ট্রানজিশন হয়ে যায়, এবং আমরা আস্তে আস্তে কিন্তু ওটিটিতেও নির্ভরশীল হতে শুরু করি। তো সব মিলিয়ে এখন আসলে বাংলাদেশে সবই আছে, তবে সামগ্রিকভাবে থিয়েটারে যাবার সংখ্যা অনেক কমে গেছে। এটার আসলে নানা ধরনের কারণ আছে। এক আমরা বলবো যে দেশ যেভাবে এগিয়েছিল, আসলে আমাদের থিয়েটারের মান সেভাবে আসলে এগোয়নি, আমাদের সিনেপ্লেক্সের সংখ্যা খুব কম। তো যার ফলে মানুষের, যেহেতু এখন মানুষের আসলে এক ধরনের আয় বেড়েছে, তার চয়েস বেড়েছে, আসলে সে আসলে খুব মানসম্মত, মানে খুব মানসম্মত হল না হলে সেখানে যেতে চায় না। সো সিনেপ্লেক্সেই একটা একটা হল হয়, আর বাদবাকি যে হলগুলো আছে সেই হলগুলোর অবস্থা খুবই খারাপ। এটিও আমি মনে করি যে একটা কারণ সিনেমা হলে দর্শক কমে যাওয়ার। কিন্তু সিনেমার প্রতি আকর্ষণটা আছে। যখন ঈদ হয়, যখন দেখা যায় কিন্তু যে পরিবারের সবাই সিনেমা হলেই কিন্তু হ্যাং আউট করতে পছন্দ করে। আমি পাশাপাশি, যেহেতু আমি দেশের বাইরেও বাংলাদেশের সিনেমা মুক্তির সাথে জড়িত, আই নো দ্য কালচার, যে মানুষ আসলে সিনেমা হলে যেতে চায়। হ্যাঁ, তো সেটা কিন্তু তারা করে, এটা দেশের সিনেপ্লেক্সেও করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন মানুষ কিন্তু একটু ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে যাচ্ছে। বাংলাদেশে শুধু বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম না, আমি বলবো যে দেশের বাইরের যে ওটিটি প্ল্যাটফর্ম, সেগুলোর প্রতিও একটা মানুষের নজর আছে। এই মুহূর্তে আমি বলবো যে ওটিটি মানুষের, যদি পিক করতে বলা হয়, তারা ওটিটিটাই বেছে নেবে।
আমি যে বললাম যে ওটিটি মানুষ পিক করছে এখন, এটি একটা কারণটা হলো যে ওটিটিকে অনেক বেশি মানে পার্সোনালাইজ করা যায়। হ্যাঁ, যে আপনি একটা সিনেমা হলে যান, সেক্ষেত্রে তো সবাই মিলে আসলে একটা সিনেমা দেখে সাধারণত, বা এখন একটু দেখা যায় যে ছেলেমেয়ের একটা, যেহেতু এখন মাল্টিপ্লেক্স আছে, একটা স্ক্রিনে যাচ্ছে, বাবা মা হয়তো আরেকটা মুভি দেখছে। কিন্তু ওটিটি যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনার যাওয়া আসার একটা বিরাট যেটা হ্যাসেল, যেটা রাস্তায় প্রচুর ট্রাফিক থাকে, তারা আসলে সহজে বেরোতে চায় না। এবং এখন যদি আপনি সবার জীবনযাপনই দেখেন, কাজ, এবং তারা নানা ধরনের কাজ করে, বাচ্চারাও আসলে নানা ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, কাজেই যাবার আসার যে সময়টা এবং তার সুবিধাজনক সময় আসলে কোনটা, এক এক মানুষের সুবিধাজনক সময় একটা, আমার একটা, অন্যর একটা, আরেকটা। তো কাজেই ওটিটি যে সুযোগটা দিচ্ছে সেটা হচ্ছে পার্সোনালাইজ মানে হবার একটা সুযোগ দিচ্ছে। এবং সবার যেহেতু পছন্দ এক না, বাবা মার জনরা একটা, বাচ্চাদের জনরা একটা, বা সবাই মিলে দেখার একটা জনরা, এই বিষয়গুলো ওটিটির একটা বড় প্লাস। এবং ওটিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি মানে দেশ বিদেশের সব কিছু তার কাছে আসলে উন্মুক্ত। মানে দেশের বাইরে যে মানুষটা ওটিটি দেখেন তিনিও যে যেখানে যে প্ল্যাটফর্মটা চুজ করেন, আমরাও কিন্তু সেই নেটফ্লিক্সে দেখতে পাচ্ছে, সেই প্রাইমে দেখতে পাচ্ছে। সব কিছু মিলে আসলে অপশনসটা অনেক বড়, এই কারণেই ওটিটি পপুলার হয়ে গেছে। সিনেমার মতো হলে তো মানুষ যায়ই, তুফান দেখতে গেছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা প্রযুক্তির ব্যাপার, মানে এটা হচ্ছে যে আপনি মানে পারলে ওটিটির কন্টেন্টের গুরুত্বের চেয়ে হচ্ছে বিষয়টা হচ্ছে যে মানে এটা আমাকে সহজ করে দিছে প্রযুক্তি, এখানে আসলে কন্টেন্টের তুলনাটা হয় না আসলে। আজকে যদি আমার আমার হাতে পুরো সিনেমা হল থাকে, আমি সিনেমাটা কিন্তু দেখতেছি, ওটিটিতেও কিন্তু আপনি সিনেমাটাও দেখতেছেন। ওটিটি তো সেন্সরের, তারও তো একটা রেটিং দিয়ে দেয়, এটা তো আসলে একটা সুবিধারও দিক যে আপনি বুঝতে পারছেন যে কোন সিনেমাটা আপনি দেখবেন, বা কোন কন্টেন্ট আপনি দেখবেন, কোন কন্টেন্ট আপনি দেখবেন না, বা কোন, এটা আপনার চয়েস আসলে। বা স্পেশালি ক্ষেত্রে যারা বাবা মা, তারা হয়তো কন্ট্রোল করেন যে কোন কন্টেন্টটি আসলে তার বাচ্চা দেখবে অথবা দেখবে না। সো এটি আরেকটা সুবিধার দিক যে আপনার ওটিটির বেলায় আপনি এটা চুজ করে নিতে পারেন, মানে পার্সোনালাইজের সাথে এটা একটা সুবিধার দিক যে আপনি এটা চুজ করে নিতে পারছেন, কারণ এখানে একটা রেটিং থাকে। আর সিনেমা হলেও রেটিং থাকে, কিন্তু ওই যে বললাম সিনেমা হল তো আসলে অনেক মানুষের একটা গ্যাদারিংয়ের জায়গা, তো কাজে খুব বেশি পার্সোনালাইজ হওয়ার সুযোগ নেই। সিনেমা হল হচ্ছে আপনি একটা ডিসিশন নেবেন যে এই সিনেমাটা, যেটা দেশের বাইরে আসলে সিনেমা হলের যে সিনেমার সেন্সরটা আরও অনেক বেশি স্পেসিফিক। বাংলাদেশে কিন্তু একটা সিনেমা আপনি হয় সেন্সর পাবে অথবা সেন্সর পাবে না। খুবই রিসেন্টলি সম্ভবত রেটিংটা শুরু হয়েছে, বাট এটা এত মানে প্রয়োগটা এখনও অত চোখে পড়ছে না। দেশের বাইরে কিন্তু এটা আছে আর কি, যে কোনটা আসলে প্যারেন্টাল গাইডেন্সে দেখা যাবে, কোনটা আসলে অ্যাডাল্ট ক্যাটাগরিতে দেখা যাবে, মানে কোনটা আবার একদমই একদম মানে আর ক্যাটাগরির, এরকম কিছু। তো এই বিষয়টা স্পেসিফিক হলে আমার মনে হয় যে এটা অডিয়েন্সের জন্য ভালো আর কি। আসলে এটা একটা বিতর্ক থাকে যে যখন টেলিভিশন বাংলাদেশে শুরু হলো তখন বলা হলো, সিনেমার লোকজনও বলতেন যে এই যে বিটিভিতে বাংলাদেশের সিনেমা দেখানো হচ্ছে, এই কারণে সিনেমার অডিয়েন্স কমে যাচ্ছে। টু সাম এক্সটেন্ট এটা তো ঠিক আছে, যে যদি আপনি শুক্রবারে দুপুর 3টায় বাংলা সিনেমা দেখান, তাহলে তো দুপুর 3টায় যে পরিবারগুলো সিনেমা হলে যেত তাদের তো একটু আর্টসটা কম হয়। কিন্তু পাশাপাশি কথা হচ্ছে বিটিভিতে তো বা একটা টেলিভিশন চ্যানেলে তো একদম নতুন সিনেমাটা আসলে তখনই দেখানো শুরু হয় না, এটা পরবর্তীতে একটা টিভি চালু করেছিল যে একদম যেদিন প্রিমিয়ার সেদিনই, যেদিন রিলিজ সেদিনই প্রিমিয়ার, সেটা অনেক পরের আলোচনা। এই বিতর্ক কিন্তু প্রথম থেকেই আছে, কিন্তু একদম যে সিনেমাটা দেখার জন্য মানুষ আগ্রহী সে সেই সিনেমাটা দেখবেই, এটা আজকের যুগেও দেখবে। মানে যে সিনেমা, আমি যদি রিসেন্টলি কিছু সিনেমার কথা বলতে পারি, আপনি প্রিয়তমা বলেন, সুড়ঙ্গ বলেন, তুফান বলেন, তো মানুষ তো হলে গিয়ে দেখেছে, হাওয়া বলেন, তো সব সিনেমা মানুষ তো হলে গিয়েই দেখেছে, এবং তারা কিন্তু বলেছেন ইন থিয়েটার্স অনলি। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন সিনেমা এটা বলে দেয় থিয়েটার্স ফার্স্ট অথবা ইন থিয়েটার্স অনলি। তো এই কারণে কিন্তু আমার মনে হয় না যে একটার কারণে, হ্যাঁ একটার কারণে আরেকটায় রাশটা কমে, মানে প্রেশারটা কমে, যে না আমার এখন আমি একটা বাধ্য, আমি সিনেমা হলেই যেতে হবে ফর মাই এন্টারটেইনমেন্ট। তো সেখান থেকে আমি দেখলাম যে না আমি টেলিভিশন পেলাম, তো সেখান থেকে আবার আমি দেখছি যে না স্যাটেলাইট চ্যানেল পেলাম, সেখান থেকে আমি দেখছি যে আমি ওটিটি পেলাম, অ্যান্ড দিস ইজ মোর পার্সোনালাইজড। কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনি পাশাপাশি এটা বলতে পারেন যে আমার যেহেতু অপশনস বাড়লো, আমার সিনেমা হলে তো মানুষ আসতেছে না। এখন আপনার সিনেমাটা যদি হয় গোয়াল ঘর, আমার হাতে অপশন না থাকলেও আমি যাব না, আমি আসলে যাবই না আর কি। তখন হয়তো আমি গান শুনবো, তখন হয়তো আমি নাটক দেখব। আবার এখন বলতেছে যে আপনার নাটকের কারণে আপনার যে আপনার যেহেতু ইউটিউবে
আপনার নাটক দেখা যাচ্ছে, বা অনেক ধরনের এখন আমাদের রিলস কালচার অনেক কিছু শুরু হয়েছে। সো আমরা মনে হয় এই কারণে টিভি চ্যানেল দেখছি না। তো আপনি বলেন যে টিভি চ্যানেলে এখন আসলে সিগনেচার অনুষ্ঠান কোনটা? হ্যাঁ, তো টিভি চ্যানেলগুলো নিজেরাও কিন্তু আপনার ব্যবসা শুরু করেছে হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলে এমফেসিস করছে। তারাও কিন্তু নানা ধরনের ব্যবসায় যুক্ত হয়ে যাচ্ছে। মানে খেলাটা কিন্তু সেইম আছে, হ্যাঁ, খেলোয়াড়টা আসলে বদলে গেছে। তো যার ফলে আমাদের মনে হচ্ছে যে বোধহয় টিভি বন্ধ হয়ে যাচ্ছে। টিভি যদি, আমি তো এখনও চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যদি সত্যিকার অর্থে প্রপার বাজেটে এবং প্রপার শো করে, প্রপার নাটক করে এবং প্রপার ডিজাইন করে, মানুষ দেখবে। কিন্তু টেলিভিশনে মানুষেরই আসলে নজরটা তাদের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য জায়গায় নিয়ে গেছেন। তো যার ফলে এখানে তো ডেফিনেটলি এটার জোর কমে গেছে, এটার মান কমে গেছে। তো মানটা সবাই যদি আপনার ইউটিউবে নিয়ে আসে বা ওটিটিতে নিয়ে আসে, সো মানুষ ডেফিনেটলি ওটিটি দেখছে এবং মানে ইউটিউবেও নাটক দেখছে। ইউটিউবেও দেখেন এখন কিন্তু নাটকের ব্যবসা অনেক বেশি, এবং ইউটিউবেও কিন্তু নাটকের বাজেট অনেক বেশি টিভি চ্যানেলের চেয়ে। টিভি চ্যানেলের যে বাজেট থাকে তার 10 গুণ বাজেট হচ্ছে ইউটিউবের জন্য যারা নাটক বানাচ্ছে তাদের জন্য। সো আপনি বলেন মানুষ কোনটা দেখবে? নানা মাধ্যম উন্মুক্ত হওয়ার জন্য মানে সবচেয়ে যেটা একটা হচ্ছে, তো দর্শকের উপকার হচ্ছে, হ্যাঁ, আমার হাতে অনেক ধরনের অপশনস আছে। আরেকটা হচ্ছে যে নতুন নতুন মুখ, বা যখন ধরেন মানে একটা সময় ধরেন যে যখন শুধু সিনেমা ছিল, খুব বেশি সংখ্যক মানুষকে তো আসলে কাজের সুযোগ দেওয়া যেত না। তারপর টেলিভিশন এলো, বিটিভি ছিল। বিটিভিও কিন্তু দেখা যেত যে মানে শিল্পী অনেক, কুশলী অনেক, একদম ছেকে ছেকে সেরারাই কাজ করতেন। তো যখন স্যাটেলাইট চ্যানেল আসলো তখন থেকে কিন্তু আমি বলবো যে কাজটা একটু ফ্লেক্সিবল হলো আর কি, হ্যাঁ, যেহেতু অনেকগুলো স্যাটেলাইট চ্যানেল আসলো, অনেক মানুষ আসলেন, তো যার ফলে আসলে চাহিদাটা, তো নির্মাতারা যেহেতু আসলেন চাহিদাটা বেড়ে গেল। এবং সবশেষ ওটিটিতে আসার পর আমরা যেটা ভালো ট্রেন্ড দেখছি যে খুব নাম করা না, তিনি হয়তো খুব নামকরা অভিনেতা বা অভিনেত্রী নন, বা পরিচালক নন, কিন্তু দেখা যাচ্ছে যে ওটিটিতে কাজ করে কিন্তু তারা নামকরা হয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা ভালো দিক। এবং আমার জানার মতো হচ্ছে ওটিটিতে কিন্তু অনেক থিয়েটার মানে ব্যাকড মানুষজনকে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়। সো আমি মনে করি যে আলটিমেটলি এটা হচ্ছে একটা ভালো দিক, অনেক অপশন ক্রিয়েট হওয়ার, যে আগের যে একটা লিমিটেড মানুষ কাজ করা থেকে আমাদের যে ইন্ডাস্ট্রিটা এখন আসলে অনেক বড় হচ্ছে। এবং আমি বলবো যে সত্যিকার যারা প্রতিভা, তার হয়তো আগে খুব নাম ছিল না, তার হয়তো সে হয়তো দেখতে অতটা সুন্দর না, বা তার হয়তো অত লিঙ্ক আপ ছিল না, মানে সে হয়তো বড় বড় পরিচালকের কাছে যেতে পারছে না, বা বড় বড় টেলিভিশনের হেডের সামনে সে যেতে পারছে না। কিন্তু ওটিটি আসার কারণে আমি বলবো যে এই জায়গাটা একটা বেশ উপকার হয়েছে আসলে ইন্ডাস্ট্রি। আমি বলবো যে নতুন নতুন যারা মানুষ তাদেরকে ব্রেক দেওয়া অনেক সহজ হয়ে গেছে। বাংলাদেশে একটা মানে বিতর্ক আমাদের, বিশেষ করে সিনেমার যারা পছন্দ করেন, সিনেমার সাথে যারা জড়িত বা সমালোচক সবাই করেন, সেটা হচ্ছে যে অনেকটা ওই ডিম আগে না মুরগি আগের মতো আর কি, হ্যাঁ, যে ভালো সিনেমা হল আগে নাকি ভালো সিনেমা আগে। তো এটা আসলে তো একসাথেই মার্জ মানে করে আসছে বা করতে পারে, এটাই আসলে আমি মনে করি ডিবেটের কিছু আছে। সিনেমা হল খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা সময় সিনেমা হলের পত্রিকায় যে বিজ্ঞাপন দেওয়া হতো যে ঠান্ডা হাওয়া খেতে চান সিনেমা হলে আসেন, হ্যাঁ। তো সেই আমি বলবো যে 60-এর দশকের সিনেমার বিজ্ঞাপন কিন্তু, যে আপনি যদি এই বাইরের গরমে আপনি ঠান্ডা হাওয়ায় বসে একটা সিনেমা দেখতে পারেন। তো এইভাবে করে কিন্তু সিনেমা হলগুলো তাদের প্রচার তখন করতো, এবং সিনেমা হলের পরিবেশ খুব সুন্দর থাকতো, হ্যাঁ, যে ঢুকলেই একটা স্মেল, সুন্দর একটা স্মেল, এবং আপনি বসার পরে কি বলবো, এটা একটা বেল বাজলো, তারপর আপনার পর্দাটা উঠছে, এর আগে কিছু গান হয়েছে, হ্যাঁ, নানা ধরনের পপুলার গান, পর্দা উঠছে, আলো পড়ছে। তো এটা আসলে একটা ফিলিং, এটা আসলে মানে যারা সিনেমা হলে যায় নাই এবং একটা সুন্দর পরিবেশে সিনেমা দেখে নাই, এবং তখন কিন্তু দেশি মানে বিদেশি সিনেমাও প্রচুর, মানে বিশেষ করে মর্নিং শোতে কিন্তু হলিউডের ভালো ভালো সিনেমা কিন্তু মানুষ দেখতো, এবং বাবা মারাও চাইতেন যে সন্তানরা এই সিনেমাগুলো দেখুক, বিশ্ববিখ্যাত সিনেমাগুলো। তো এরপর তো আপনার বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে যেটা দেখা গেল যে, এবং স্বাধীন হওয়ার আগে যেটা দেখা গেল যে আপনার উর্দু সিনেমা বা হিন্দি সিনেমা এগুলোর সাথে কম্পিট করেই কিন্তু বাংলাদেশের সিনেমা একটা জায়গা করে নিয়েছে।
কিন্তু স্বাধীন হবার পরে যেটা আমরা দেখলাম সেটা হলো যে আমাদের দেশীয় সিনেমার যে প্রোটেকশনটা, তো সেটা দেয়ার সরকারের কাছে চাওয়া হলো যে না, এখানে হিন্দি সিনেমা বা অন্য সিনেমা যদি চলে তাহলে আমাদের জন্য ভালো হবে না। তো সরকার বলল ঠিক আছে, তোমরা যদি হল চালাতে পারো চালাও। তো তখন কিন্তু একটা দেখা গেল যে একই সাথে দুইটা কাজ হলো। একটা হলো যে হ্যাঁ, সিনেমার বা আমাদের দেশের সিনেমাগুলো প্রোটেকশন পেল। আরেকটা হচ্ছে যে হলগুলো তখন অনেক ব্যবসা করতে পারলো, এবং সিনেমা হলগুলো যে একদম আসলে জেনুইন সিনেমা হল, মানে সিনেমা হল বলতে যেটা বোঝায় সেটা 350-400ই ছিল। কিন্তু যখন আপনি একটা মানে প্রোটেকশন দিয়ে দিলেন, বা দেশের সিনেমাকে একটা প্রোটেকশন দিয়ে দিলেন, এবং দেখা গেল যে আপনি মানে পরবর্তীতে আরেকটা সরকার যেটা করলো সেটা হচ্ছে একটা ক্যাপাসিটি ট্যাক্স প্রবর্তন করলো, যে আপনি সারা বছরই যা আয় করেন না কেন এই হারে আপনি শুধু টাকাটা দিবেন। এতে করে হলো কি, যারা মৌসুমি ব্যবসায়ী, হ্যাঁ, যাদের হয়তো দেখা যেত যে একটা বড় জায়গা আছে, যাদের হয়তো দেখা যেত একটা বিশাল গোডাউন আছে, তারা একটু কোনো মতে একটা জায়গা ক্রিয়েট করে, যাদের অনেক জায়গা পড়ে আছে, তো তারা কিন্তু কোনো মতে একটা জায়গা ক্রিয়েট করে একটা সিনেমা হল বানিয়ে ব্যবসা শুরু করলো। তখন এই ব্যবসাটাই ভালো, মানে তখন সিনেমা হলে ব্যবসা যেহেতু ভালো, 350 থেকে, এবং সিনেমা তৈরি হচ্ছে অনেক বেশি, এবং সিনেমা ব্যবসাও করছে, সব মিলিয়ে এটা কিন্তু অনেক বড় আকার হয়ে গেল। কিন্তু জেনুইন সিনেমা হল বলতে যেটা বোঝায়, সেই সিনেমা হলগুলো কিন্তু এখনও দেখেন মায়া কাটাতে পারছে না। মধুমিতা কিন্তু এখনও আছে, মনিহার কিন্তু এখনও আছে। হ্যাঁ, তো আগে সিনেমা হলগুলো একটা মানে বেশিরভাগ যে ক্রিম সিনেমা হলগুলো, তারা কিন্তু সিনেমা হলের যত্ন নিত, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সিনেমার কন্টেন্ট যেটাই হচ্ছে না কেন, মানে সিনেমা হলের আলাদা আলাদা বিজ্ঞাপন ছিল। যেমন ধরেন যে যেটাকে বলে বিজ্ঞাপন তরঙ্গে মনিহার সিনেমা হলের উপর বিশেষ আয়োজন ছিল। বনানী এশিয়ার স্বপ্নপুরী, এটাকে বলা হতো হচ্ছে আপনার মনিহার, চট্টলার স্বপ্নপুরী বনানী কমপ্লেক্স। হ্যাঁ, সিনেমা হলগুলোরও এক ধরনের বিজ্ঞাপন তখন ছিল। তো সিনেমা হলগুলোর মধ্যে কম্পিটিশন ছিল। চিটাগাং শহরে আমার মনে আছে যে 3-4টা চেইনের ছবি রিলিজ হতো, মানে এক উইকে 3টা সিনেমা রিলিজ হতে পারতো। এই বনানী কমপ্লেক্স, সানাই একদিকে, বনানী কমপ্লেক্সের উল্টো দিকে উপহার, মানে এটা একটা চেইন, আবার আরেকটা চেইন আছে, আলমাসে সম্ভবত আরেকটা চেইন ছিল। তো একটা চিটাগাঙেই সম্ভবত 13 থেকে 15টা হল ছিল, এবং দেখা গেছে 2-3টা সিনেমা হল একই সাথে চলছে, কখনো কখনো 2-3টা সিনেমাই ভালো চলছে। এখন যেটা হলো সেটা হলো যে একচেটিয়া যে এই যে মৌসুমি ব্যবসায়ী যারা, তারা কিন্তু সবসময় দে গো উইথ দ্য উইন্ড। হ্যাঁ, যেহেতু একটা ক্যাপাসিটি ট্যাক্স চালু ছিল, যেহেতু অনেক সিনেমা হচ্ছিল, তারা তো আসলে স্ট্রাগল করবে না, তাদের সিনেমার প্রতি কোনো প্যাশনও নাই। তো এবং প্রথম দিকে সিনেমা হলগুলো যেরকম ছিল 1-1.5 বিঘা জায়গা নিয়েছিল। তো তখন চিন্তা করেন যে তখন যে জেনারেশন সিনেমার সাথে ছিল, তারা তো এখন আর নাই, আরও 3-4টা জেনারেশন তাদের ফ্যামিলিতে চলে আসছে। তো অটোমেটিক্যালি মানে শুধু সিনেমার অভাবের জন্য না, মানে জীবনের যে বাস্তবতা বা সব কিছু মিলিয়ে কিন্তু তখন যেটা হলো, সিনেমা হলগুলো ভাঙা শুরু হয়ে গেল আসলে, এবং সেখানে শপিং কমপ্লেক্স হচ্ছে, সেখানে মানে অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে, নানা কারণেই সিনেমা হলের সংখ্যা কমেছে, এবং আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সিনেমারও এক ধরনের ডিক্লাইন হয়েছে। এখন সিনেমা হলগুলো যখন হঠাৎ করে অনেক কমে গেছে এবং মৌসুম সেরা যখন সরে গেছে, তখন কিন্তু সিনেমা হলের এই যে কমে যাওয়াটা, এটা কিন্তু ডেফিনেটলি সিনেমাকে আমি বলবো যে অ্যাফেক্ট করেছে। এরপরে তো সিনেমার নানা ধরনের চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জের মধ্য দিয়েই সিনেমা যেহেতু এগুচ্ছে, এই ডিক্লাইনগুলো আমি বলবো যে মানে একটা পারস্পরিক আর কি, মানে সব কিছু মিলিয়েই সিনেমার এক ধরনের বলবো যে মানে অবনমন হয়েছে। এবং পাশাপাশি তো যেটা বারবারই আমরা আলোচনা করছি যে টেলিভিশন, স্যাটেলাইট টিভি, ইউটিউব, তারপর হচ্ছে আপনার যে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম সব, এবং ওটিটি, সব কিছু মিলিয়ে মানুষের সিনেমা হলে যাবার একটা আমি বলবো প্রবণতা অনেক কমে গেছে। কিন্তু এটা সারা ওয়ার্ল্ডের মতোই বাংলাদেশেও একই কথা, যখন আসলে সিনেমা রিলিজ হয়, যখন একটা প্রপার সিনেমা রিলিজ হয়, তখন কিন্তু মানুষ, এখন দেখেন আপনাকে আমি একটা কথা বলি যে আগে একটা সময় ধারণা ছিল যে মাল্টিপ্লেক্সে এক ধরনের সিনেমা চলে আর সিঙ্গেল স্ক্রিনে এক ধরনের সিনেমা চলে। এখন কিন্তু সেই জিনিসটা মিলে গেছে। একটা সময় দেখা যেত যে বাংলাদেশ ট্রেডের সবচেয়ে যেটা কমার্শিয়ালি যিনি 1 নম্বর নায়ক শাকিব খান, তার সিনেমা
আপনার মাল্টিপ্লেক্সে বলা হতো যে না অন্য হিরো বা হিরোইনদের সিনেমা মাল্টিপ্লেক্সে বেশি চলছে, কিন্তু এখন কিন্তু সেই দূরত্ব আর নাই। এখন কিন্তু শাকিব খানের সিনেমা বরং মাল্টিপ্লেক্সে সবচেয়ে ভালো চলছে। হ্যাঁ, আবার সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু কমার্শিয়াল যারা সাকসেসফুল তাদের মানে ভালো ব্যবসা দিতে পারছে না। কারণটা হচ্ছে এই সিঙ্গেল স্ক্রিনগুলোর যেটা আমরা বলছি বারবার যে তাদের মানে অযত্নের কারণে, তাদের মানে পেশাদারিত্বের অভাবের কারণে সিনেমা হলগুলো তারা ঠিকভাবে যেহেতু যত্ন করেন নাই, রক্ষণাবেক্ষণ করেন নাই, এখানে উচ্চবিত্ত তো দূরের কথা, উচ্চ মধ্যবিত্ত তো দূরের কথা, এমনকি মধ্যবিত্ত বাদ দেন, নিম্ন মধ্যবিত্ত যে এখনও কিন্তু তার একটা মানে এখন কিন্তু তার চিন্তা ভাবনায় একটা চেঞ্জ এসেছে। হ্যাঁ, সে হয়তো কম খাবে, ভালোটা খাবে, একটা কাপড় কিনবে, কম কাপড় কিনবে, ভালো কাপড় কিনবে তার বাচ্চা কাচ্চার জন্য বা তার ফ্যামিলির জন্য, এবং সে তার ওই হয়তো কম যাবে কিন্তু সে সিনেমাটা দেখলে এই সিনেপ্লেক্সেই যাবে। তো আমি মনে করি যে আর্থসামাজিক সব কিছু মিলিয়ে আমাদের সিনেমা হলগুলোকে আলটিমেটলি যেটা আসতে হবে সেটা হচ্ছে তাদের হলগুলোকে ভালো করতে হবে। যদি তারা হল ভালো করতে পারেন, এটা আসলে তাদেরকে আবার একটা অপারেটিভ ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে, যে তাদের হলগুলো ভালো করতে হবে এবং শপিং কমপ্লেক্সগুলো যেখানে সুবিধা হচ্ছে, যে শপিং কমপ্লেক্সের উপরে আপনি যদি মাল্টিপ্লেক্স ক্রিয়েট করেন, যদি 3-4টা স্ক্রিন আপনি রাখেন, আমি মনে করি যে বাংলাদেশে সিনেপ্লেক্সগুলো সার্ভাইভ করতে পারবে। মানে আগে আমরা বনানী কমপ্লেক্স দেখার জন্য যাইতাম, মানে বনানী কমপ্লেক্সে যাবো, এবং বনানী কমপ্লেক্সে কিন্তু এই বসুন্ধরা টাইপে ছিল, মানে 4তলা ছিল, দোতলা পর্যন্ত শপিং, 3তলা এবং 4তলা মিলে সিনেমা হল ছিল, এবং মানুষ এটা দেখার জন্য যাইতো। বনানী কমপ্লেক্স যে সিঁড়ি, হ্যাঁ, বনানী কমপ্লেক্সের যে পর্দা, মানে স্মেল, এইটার জন্য মানুষ হলে যাইতো। মানে ঈদে আপনি কি করবেন? হ্যাঁ, আমার বাবা তো নেভিতে ছিলেন, আমি চিটাগাঙে ছিলাম, ঈদে আপনি বনানী কমপ্লেক্সে একটা সিনেমা দেখবেন, এইটা ছিল একদম নর্মাল, এবং সব আত্মীয় স্বজন মিলা দেখবেন। তো এটা ছিল আমাদের কালচারের পার্ট। এখন তো সেটা নাই। আপনি এখন চিন্তা করবেন, আপনি যাবেন, আপনাকে আমি টাকা দিলেও তো আপনি আনন্দ সিনেমা হলে যাবেন না, আপনাকে ফ্রি দিলেও আপনি যাবেন না। দোষটা আসলে কার? সিনেমা তো পরের কথা, আপনি তো হলেই ঢুকবেন না। আসলে মনিহারের সাথে আসলে শৈশবের একটা স্মৃতি জড়িত। আমি চিটাগাঙে ছিলাম, হ্যাঁ, চিটাগাঙে কিন্তু অনেক সুন্দর সুন্দর হল ছিল, বনানী কমপ্লেক্স, আলমাস, উপহার, সানাই, অনেক হল, মানে প্রায় 1 ডজনেরও বেশি হল। এবং সিনেমা তখন আমাদের একটা কালচার ছিল। তো তখন রেডিওতে বিজ্ঞাপন প্রচার হতো। তা আমার খুব মনে আছে যে মনিহার 80-র দশকের মাঝামাঝি এটা ইনঅগ্রেট হয়, এটার উদ্বোধন হয়, এবং রেডিওতে বিজ্ঞাপন দেওয়া হতো। বনানী কমপ্লেক্স ছিল চট্টলার স্বপ্নপুরী, আর আমার মনে আছে যে মনিহারকে বলা হতো হচ্ছে এশিয়ার স্বপ্নপুরী, মনিহার। এবং মনিহারের সম্ভবত প্রথম সিনেমা ছিল জনি, দেওয়ান নজরুলের। একটা গান খুব পপুলার ছিল, জ জ জ জনি আমি জনি, এটা সোহেল রানা জনি ছিলেন, এবং এটার অ্যাকশনও খুব ভালো ছিল। এই সিনেমাটি দিয়েই আসলে মনিহার যাত্রা শুরু করে, এবং মনিহার একটা মানে ছিল আর কি, যে মানুষ নানা জায়গা থেকে আসতো, মানে যশোরে আসতো। কেন সে যশোরে কেন আসছে? ওয়ান অফ দ্য রিজন হচ্ছে সে মনিহার দেখতে আসবে। তো বাংলাদেশের সিনেমা হলগুলো, মানে অনেক সময় বলা হয় যে সিনেমা হলের সংখ্যা কমে গেছে। আমি অল টাইম একটি কথা বলি যে যারা জেনুইন সিনেমা হল তারা এখনও ফাইট করার চেষ্টা করছেন, এবং ডেফিনেটলি তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবে হচ্ছে মনিহার। বনানী কমপ্লেক্স নাই, কিন্তু মনিহার কিন্তু আছে। তো মনিহার আছে, এবং আমি আশা করি মনিহার থাকুক। মনিহারের এবং খুব রিসেন্টলি তারা একটা নতুন যেটা সিনেপ্লেক্স চালু করেছেন, সেটাও খুব ভালো মুভ। তবে আমি চাইবো যে মনিহার যেহেতু আছে, আমাদের ছোটোবেলার সিনেমা হলের যে একটা কি বলবো, মানে যাওয়ার একটা মূল কারণটা ছিল সিনেমা হলগুলো খুব ক্লিন থাকতো, তাদের সিটগুলো খুব সুন্দর থাকতো, আপডেট করা হতো, তাদের পর্দাটা অনেক সুন্দর থাকতো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশ। হ্যাঁ, পরিবেশটা এই সময় আমি বলবো যে এই সময় এসে পরিবেশটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কি আসলে আমার ফ্যামিলি নিয়ে একটা সিনেমা হলে যাব কি না। আমি মনে করি কন্টেন্ট এখানে সেকেন্ড। আমার কাছে হচ্ছে আমি যে হলে যাব সেই হলটা আসলে লুক অ্যান্ড ফিল কেমন, এবং সেই হলটাতে
নিরাপত্তাটা কেমন। আমার মনে হয় যে আমার মতো ম্যাক্সিমাম যারা আছেন তারা এভাবেই চিন্তা করেন যে কোন হল, এটা কোন এলাকায়, হলের কি কন্ডিশন, তারপরে সে চিন্তা করবে যে এখানে কি সিনেমা চলছে। তো কাজে আমি মনে করি যে সিনেমা হলের গুরুত্বটা সবচেয়ে বেশি, এবং সিনেমা হলগুলো যদি আমি বলবো মনিহারের মতো এই প্যাশনটা ধরে রাখে এবং তারা যদি সিনেমা হলগুলোকে ক্লিন রাখে, পরিষ্কার রাখে, আমি মনে করি যে বাংলাদেশের সিনেমা হল ইন্ডাস্ট্রি যেটা সেটা আবার ঘুরে বেড়াবে। আমি একজন সিনেমা প্রেমী হিসাবে আমি মনিহারের সাথে যারা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই সিনেমা হলটা এভাবে এগিয়ে নেওয়ার জন্য।